নমস্কার। যারা এই মুহূর্তে ঘরের আলো নিভিয়ে কানে হেডফোন দিয়ে আমার এই গল্পটা শুনছেন, তাদের প্রত্যেককে অনুরোধ করব, একবার নিজের চারপাশটা ভালো করে দেখে নিন। খাটের নিচে বা জানলার পর্দার আড়ালে কেউ লুকিয়ে নেই তো? কারণ আজ আমি আপনাদের যে গল্পটা শোনাবো সেটা কোনো কাল্পনিক ভূতের নয়। এটা আমার নিজের জীবনের ঘটে যাওয়া এক ভয়ঙ্কর সত্যি। একটা এমন রাত, যে রাতটা আমার পুরো অস্তিত্বকে শেষ করে দিয়েছিল। আমার নাম রজত। পেশায় আমি ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার। কলকাতার একদম এক প্রান্তে একটা পুরনো দিনের দোতলা বাড়ির ওপরে আমি থাকি। নীলাঞ্জনা মানে আমার স্ত্রী, ও চলে যাওয়ার পর থেকে এই বিশাল বাড়িটায় আমি একদম একা। না, ডিভোর্স হয়নি, গত সপ্তাহে আমাদের মধ্যে খুব একটা বড় ঝামেলা হয়, আর রাগের মাথায় আমায় ছেড়ে ওর বাপের বাড়ি চলে যায়। অন্তত সেটাই আমি জানতাম না। যদি ঘটনাটা গত মঙ্গলবারের। সারাদিন গুমোট গরম থাকার পর রাত 12টা নাগাদ শুরু হলো মুষলধারে বৃষ্টি। আমার কাজ শেষ হতে হতে প্রায় রাত 2:30 বেজে গেল। ল্যাপটপটা বন্ধ করে একটা সিগারেট ধরালাম। পুরো বাড়ি নিস্তব্ধ, শুধু জানলার কাছে বৃষ্টির ছাট লাগায় একটানা কিরকম টুংটাং শব্দ হচ্ছে। ঠিক এরকম সময় হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। রাত তখন ঠিক 3:15 বাজে। এত রাতে কার মেসেজ? ফোনটা হাতে তুলে দেখলাম হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসছে, কিন্তু কোনো সেভড নাম্বার থেকে না, একটা নতুন নাম্বারটাও খুব অদ্ভুত। +0120 সামথিং এরকম কিছু একটা নাম্বার থেকে। মেসেজটা কোনো টেক্সট নয়, একটা ভয়েস নোট। 30 সেকেন্ডের একটা ভয়েস নোট। প্রথমটায় ভাবলাম কোনো স্প্যাম মেসেজ বা হয়তো কেউ ভুল করে পাঠিয়েছে, কিন্তু কি মনে হয় ভাবলাম চালিয়েই দেখি ভয়েস নোটটা। তাই ভয়েস নোটটা প্লে করলাম। বৃষ্টির আওয়াজটা খুব সুন্দর, তাই না? চারিদিকের সব কোলাহল কেমন যেন ঢেকে দেয়, এমনকি কারো আর্তনাদ এই বৃষ্টির আওয়াজে বাইরে যায় না, তাই না রজত? আমার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। হাতের সিগারেটটা অ্যাশট্রেতে পিষে দিয়ে নিভিয়ে দিলাম। কেউ আমার সাথে কি নিছক মজা করছে নাকি? আমি কাঁপা কাঁপা হাতে রিপ্লাই দিলাম, কে আপনি? কি চান? মেসেজটা ডেলিভার্ড হলো, তাতে ব্লু টিকও পড়লো, অর্থাৎ অপর প্রান্তে যে রয়েছে সে মেসেজটা দেখেছে, কিন্তু কোনো রিপ্লাই এলো না। আমি নিজেকে বোঝালাম, রজত শান্ত হও, কেউ তোমাকে হয়তো ভয় দেখানোর চেষ্টা করছে। একা একটা বাংলো বাড়িতে থাকো, কেউ হয়তো তোমার সাথে প্র্যাকটিক্যাল জোকস করার চেষ্টা করছে। তাও মন মানতে চাইল না। আমি উঠে গিয়ে ঘরের দরজা জানলাগুলো সব ঠিকঠাক করে বন্ধ করা আছে কিনা সেটা দেখে নিলাম।
মেইন ডোরে ভেতর থেকে ছিটকিনি আর তালা দুটোই লাগানো, কেউ ভিতরে ঢুকতে পারবে না। আমি এসে এবার বিছানায় বসলাম, ঠিক তখনই আবার ফোনটা ভাইব্রেট করে উঠলো। আমি ছো মেরে ফোনটা তুললাম। সেই একই অজানা নাম্বার থেকে আরেকটা ভয়েস নোট। এবার বুকের ভিতরটা আবার ধক করে উঠল। ভয়েস নোটের প্লে বাটনটায় চাপ দিলাম। তুমি খুব ভয় পেয়েছ, তাই না রজত? তুমি ভাবছ দরজা জানলা তো সব বন্ধ, আমি কিভাবে আসবো? তুমি কি কিছুই খেয়াল করনি? তোমার ঘরের নীল রঙের লাইট ল্যাম্পটা আজ কি জ্বলছে? আর তোমার হাতের ওই ফোনটা, ওটাও কি একটু বেশি কাঁপছে? রজত, তুমি কি ভয় পেয়েছ আমায়? আমার হাত থেকে ফোনটা ছিটকে বিছানার ওপর পড়লো। নীল রঙের নাইট ল্যাম্প? আমার ঘরে তো সত্যি একটা নীল রঙের লাইট ল্যাম্প জ্বলছে, কিন্তু এই ব্যক্তি সেটা জানলো কি করে? তার মানে তো এটাই দাঁড়াচ্ছে যে ইনি বাইরে কোথাও নেই, এই বাড়ির ভিতরে, এই ঘরের ভিতরই কোথাও রয়েছে। নয়তো আমার প্রত্যেকটা পদক্ষেপের কথা সে জানছে কি করে? আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। বিছানার পাশ থেকে আমার ভারী টর্চ লাইটটা হাতে তুললাম। এটা দিয়ে মারলে মানুষের মাথা ফেটে যাওয়া খুব একটা অসম্ভব কিছু নয়। তাই পা টিপে টিপে এবার বেডরুমের দরজাটা খুললাম। বাইরে ঘুটঘুটে অন্ধকার। ড্রয়িং রুম, রান্নাঘর, ডাইনিং স্পেস সব ফাঁকা। বৃষ্টির আলোয় মাঝে মাঝে ঘরের ভেতর বিদ্যুতের ঝলকানি এসে পড়ছে। আমি প্রতিটা কোণা চেক করলাম, না, কেউ কোথাও নেই। মেইন দরজার তালাও একদম অক্ষত। হঠাৎ আমার নজর গেল বাথরুমের দরজার দিকে। আমার বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম। দরজাটা একটু ভেজানো, ভেতর থেকে খুব একটা ক্ষীণ শব্দ আসছে। কলটা কি তবে আমি খোলাই রেখেছিলাম? মনে পড়ছে না। আমি খুব সন্তর্পণে বাথরুমের দিকে এগিয়ে গেলাম। আমার কপাল থেকে দরদর করে ঘাম ঝরছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। টর্চের আলোটা বাথরুমের ভেতর ফেলতেই দেখলাম কেউ কোথাও নেই। শুধু শাওয়ারের মুখ থেকে এক ফোঁটা করে জল মেঝেতে পড়ছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আয়নার সামনে দাঁড়িয়ে বেসিনের কলটা খুলে চোখে মুখে একটু জল ছিটকে নিলাম। আয়নায় নিজের লাল হয়ে থাকা চোখ দুটো দেখলাম। নিজেকে খুব ক্লান্ত, বিধ্বস্ত মনে হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আমার পকেটে থাকা ফোনটা আবার বেজে উঠল। আমি পকেট থেকে ফোনটা বের করলাম। সেই আননোন নাম্বার, শেষ ভয়েস নোট। আমি আয়নার দিকে তাকিয়েই প্লে বাটনে চাপ দিলাম। তুমি এখনো বুঝতে পারছো না রজত? তুমি তো পুরো বাড়ি খুঁজলে, বেডরুম, ডাইনিং রুম সবই দেখলে, কিন্তু বাথরুমের ওই শাওয়ার কার্টেন বা
প্লাস্টিকের পর্দাটার পেছনে একবারও উঁকি দিয়ে দেখলে না কেন? তুমি কি জানো তবে ওর পেছনে, ওর আড়ালে কি রয়েছে? তুমি কি জানতে চাও আমি কে রজত? তবে ওই গার্ডেনের পেছনেও কি দাও? সমস্ত সত্যি ওই গার্ডেনের পেছনেই রয়েছে। আমার পা দুটো যেন মেঝের সাথে আটকে গেল। গলাটা, এই ভয়েস নোটের গলাটা তো আর বিকৃত নয়, এটা তো আমারই গলা, আমার হুবহু নিজের গলা। আমি ঘাড় ঘুরিয়ে বাথরুমের এক কোণে টাঙানো সেই অস্বচ্ছ প্লাস্টিকের পর্দাটার দিকে তাকালাম। বাথটাবটা তো উড়িয়ে ওপরে। পর্দাটার কাছে এগিয়ে গেলাম। পর্দাটার নিচ থেকে লাল রঙের একটা তরল গড়িয়ে বাথরুমের ড্রেনের দিকে যাচ্ছে। আমি নিচু হয়ে লাল রঙের তরল পদার্থটায় হাত দিলাম। নাকের কাছে এনে গন্ধ শুকতেই বুঝতে পারলাম এটা রক্ত। ভয় হলো, আমার হাত পা কাঁপছে। আমি পা টিনে টিনে পর্দাটার কাছে এগিয়ে গেলাম। এক ঝটকায় সরিয়ে নিলাম পর্দাটা। আস্তে আস্তে এবার সবই মনে পড়ল। নীলাঞ্জনা কেন বাড়ি ছেড়ে নিজের বাপের বাড়িতে চলে গেল বা পালিয়ে গেল বলাটাই বোধহয় ভালো। সবই মনে পড়লো এবার। গত সপ্তাহের সেই রাতের কথা। নীলাঞ্জনা সেদিন আমায় ছেড়ে চলে যেতে চেয়েছিল, আমার থেকে ডিভোর্স চেয়েছিল। আমি দিইনি। আমি ওকে ছাড়া থাকতে পারবো না বলেছিলাম। ওকে আটকাতে চেয়েছিলাম, ওকে চিরকালের জন্য নিজের করে রাখতে চেয়েছিলাম। এই নিয়ে কথা কাটাকাটি হলো। আমি ওর হাতে পায়ে ধরে তাকে বোঝানোর চেষ্টা করলাম, থেকে যাওয়ার জন্য আপ্রাণ আকুতি মিনতি করলাম, কিন্তু ও শোনেনি। তাই যেতে না দেওয়ার জন্য যখন তাকে জোর করলাম, সে আমার দিকে একটা হিংস্র দৃষ্টিতে তাকিয়েছিল। আমি পিছন ঘুরে বাইরে যাওয়ার দরজাটা সবে যখন আটকাতে নিয়েছি, ঠিক তখনই একটা ভারী কোনো কিছু দিয়ে আমার মাথার পেছনে আঘাত লাগলো। আর তারপরে আমার আর কিছুই মনে নেই। গত 7 দিন ধরে আমি এই বেডরুম লাগোয়া বাথরুমের প্লাস্টিকের পর্দাটার আড়ালেই পড়ে রয়েছি, সম্পূর্ণ মৃত অবস্থায়। আশেপাশে কেউ জানে না যে তাদের পাশের ফ্ল্যাটে একজন মৃত ব্যক্তি 7 দিন ধরে পড়ে রয়েছে। প্রায় গায়ের সমস্ত রক্ত ওই বাথরুমের ড্রেন দিয়ে বয়ে গেছে। শরীরেও মরা পচা গন্ধ বেরোতে শুরু করেছে। আপনারা এখনো যারা ভাবছেন আপনাদের চারপাশে কেউ লুকিয়ে আছে কিনা, তাদের বলি, সবসময় সব ভয়ঙ্কর জিনিসগুলো বাইরে থাকে না। কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর দানবটা কিন্তু আমাদের নিজের মনের অন্ধকারেই লুকিয়ে থাকে। আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখতে পান, নিজেকে একবার প্রশ্ন করুন তো, তাকে কি সত্যি আপনি চেনেন?